সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে সবাই শরতের শুভেচ্ছা জানাই। আমি অবনী কুমার মণ্ডল, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, ডিআরএম, ইউনাইটেড আইডিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর মনোবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে পাঠদান করব। গত দিন ক্লাসে তোমাদের মনোবিজ্ঞান কি, মনোবিজ্ঞানের সংজ্ঞা শেখাইছিলাম, বিষয়বস্তু শেখাইছিলাম। আজ আমি তোমাদের মনোবিজ্ঞানের মনোবিজ্ঞানের শাখা নিয়ে আলোচনা করব। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানে আছো সবাই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে এবং মনোযোগ দিয়ে অনলাইন ক্লাসটা পর্যবেক্ষণ করবে। আমার পাঠদানের কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে, তাহলে তোমরা খুব দ্রুত এটা আয়ত্ত করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর মনোবিজ্ঞান বিষয়ের প্রথম পত্র থেকে প্রথম অধ্যায়ের মনোবিজ্ঞানের শাখা কী কী এই বিষয়ে পাঠদান করব। তোমরা আমার এই পাঠদানের দিকে একটু খেয়াল করবে। গতদিন ক্লাসে আমরা মনোবিজ্ঞানকে শেখাইছিলাম, মনোবিজ্ঞানের বিষয়বস্তু শিখেছি, আমরা মনোবিজ্ঞানের শাখা সমূহ শেখাবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে একটু বলি, মনোবিজ্ঞান কিন্তু মনের বিজ্ঞান না, মনোবিজ্ঞান কিন্তু আত্মার বিজ্ঞান না। এ সম্পর্কে গত ক্লাসে আমাদের অনেক বিস্তারিত আলোচনা হয়ে গেছে। সুতরাং মনোবিজ্ঞান কি আমরা আরেকটাবার রিভাইজ দেবো। তোমরা সংজ্ঞাটা ভালোভাবে মনে রাখবে। আমার দিকে খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা এদিকে আমার দিকে একটু খেয়াল করবে। মনোবিজ্ঞান কি, তাহলে আমি বলি, তোমরা মনোযোগ দিয়ে এই বিষয়টা শোনো। মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া সম্বন্ধে বিজ্ঞানসম্মত অনুধান। কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিষয়টি আরে একবার মিলিয়ে নাও যে মনোবিজ্ঞান কি। মনোবিজ্ঞানের সংজ্ঞা বলছি, একটু মনোযোগ দিয়ে শোনো। তাহলে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা মনোযোগ দিয়ে শোনো। মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া সম্বন্ধে বিজ্ঞানসম্মত অনুধান। কি বোঝা গেছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে আমরা মনোবিজ্ঞান সম্পর্কে জানতে পারলাম। আজ আমরা জানব মনোবিজ্ঞানের শাখা। কি কি শাখা আছে? 14টি শাখা আছে মনোবিজ্ঞানের। আমাদের বইতে দেওয়া আছে 14টি মনোবিজ্ঞানের শাখা। এই 14টি শাখা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে। এখানে লেখা আছে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর মনোবিজ্ঞান প্রথম পত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করবে আমার এই দিকে, বোর্ডের দিকে তাকাও। মনোবিজ্ঞানের শাখা সমূহ কি কি শাখা আছে আমি বলেছি। মনোবিজ্ঞানের শাখা আছে মোট 14টি। এই দেখো 14 নম্বর সিরিয়াল আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে সাধারণ মনোবিজ্ঞান, 1 নম্বরে লেখা আছে কি সাধারণ মনোবিজ্ঞান। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে মনোবিজ্ঞানের শাখাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে আর কোনোদিন পড়া লাগবে না। দেখবে একবারই সুন্দরভাবে আয়ত্ত করতে সক্ষম হয়েছ। সাধারণ মনোবিজ্ঞান। 2 নম্বরে কি পরীক্ষণ মনোবিজ্ঞান, পরীক্ষণ মনোবিজ্ঞান। চিকিৎসা মনোবিজ্ঞান। 4 নম্বর শিক্ষা মনোবিজ্ঞান। আমার সাথে মিলিয়ে পড়ো, শিল্প মনোবিজ্ঞান। 6 নম্বর কাউন্সিলিং মনোবিজ্ঞান। 7 নম্বর বিকাশ মনোবিজ্ঞান। 8 নম্বর কি লেখা আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? দেখো শিশু মনোবিজ্ঞান লেখা আছে 8 নম্বর। 9 নম্বর কি লেখা আছে সমাজ মনোবিজ্ঞান। 10 নম্বর আছে কি শারীরিক বৃত্তীয় মনোবিজ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে 11 নম্বর কি লেখা আছে নির্দেশনা মনোবিজ্ঞান। 12 নম্বরে লেখা আছে কি প্রকৌশল মনোবিজ্ঞান। 13 নম্বর কি লেখা আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করবে, 13 নম্বরে লেখা আছে অস্বাভাবিক মনোবিজ্ঞান।
নম্বর আছে কি পরিসংখ্যান মনোবিজ্ঞান। তাহলে মনোবিজ্ঞানের কিন্তু পরিসংখ্যানও লাগে, পরিসংখ্যান ছাড়া কিন্তু মনোবিজ্ঞানের অনেক অঙ্ক আছে যেগুলো পরিসংখ্যানের মাধ্যমে আমরা সমাধান করে থাকি। যেমন কি গড় আছে, মধ্যক আছে, প্রচুরক আছে। তোমরা যখন আমি পরিসংখ্যানের চ্যাপ্টার শেখাবো তখন দেখতে পাবে কি কি ওখানে পরিসংখ্যান আছে। সুতরাং আজকে আমরা শেখবো কি মনোবিজ্ঞানের 14টি শাখা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে খেয়াল করো মনোবিজ্ঞানের কয়টি শাখা আছে? 14টি শাখা। প্রথমটা কি তুমি বলো তো? প্রথমটা কি? দেখো প্রথম লেখা আছে সাধারণ মনোবিজ্ঞান। সাধারণ মনোবিজ্ঞান লেখা আছে প্রথমটা। শিক্ষার্থীরা ঠিক আছে। দ্বিতীয় নম্বরটা কি তুমি বলো? দ্বিতীয় নম্বরটা কি লেখা আছে? পরীক্ষণ মনোবিজ্ঞান। আমার সাথে তোমরা এই 14টি মনোবিজ্ঞানের শাখা আছে, এই শাখাগুলো আমার সাথে তোমরা বারবার বলো, দেখবা খুব সহজ হয়ে গেছে। বারবার বললে এটা সহজ হয়। ট্রাই অ্যান্ড ট্রাই ইউ শুড সাকসেস। সুতরাং তোমরা আমার সাথে মিলিয়ে কথাগুলো আবার পড়ো, আমার সাথে সুর মেলাও, আমার সাথে তাল মিলাও, দেখবা খুব সহজে আয়ত্ত এসে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এদিকে খেয়াল করো বোর্ডের দিকে। হ্যাঁ, কি লেখা আছে? সাধারণ মনোবিজ্ঞান, পরীক্ষণ মনোবিজ্ঞান, চিকিৎসা মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান, শিল্প মনোবিজ্ঞান। কি আছে? 5 নম্বর আছে শিল্প মনোবিজ্ঞান। তার মানে কি শিল্প কলকারখানায় লোক নিয়ে করতে হয় না, সেখানে একজন মনোবৈজ্ঞানিকের দরকার হয় কর্মচারী সন্তুষ্ট করার জন্য, শিল্পের উন্নয়নের জন্য। এছাড়া কোন সেকশনে কোন ধরনের লোক লাগবে নির্ণয়ের জন্য আমাদের একজন শিল্প মনোবিজ্ঞানের দরকার, মনোবৈজ্ঞানিকের দরকার হয়। 6 নম্বর কি লেখা? সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, 6 নম্বরে লেখা আছে কাউন্সিলিং মনোবিজ্ঞান। কাউন্সিলিং মনোবিজ্ঞান। আমরা যখন বিভিন্ন অফিসে চাকরি করি, বিভিন্ন রিসেপশনে চাকরি করি, তখন কি হয়? আমাদের একজন কাউন্সিলর লাগে, ক্লায়েন্ট। কাউন্সিলিং মনোবিজ্ঞান, কাউন্সিলিং করতে হয় না, মোয়াক্কেল। আমি যদি ইন্স্যুরেন্সের চাকরি করি, আমার একজন মানুষকে কাউন্সিলিং করতে হয়, বোঝাইতে হয়, বলতে হয়, তথ্যগুলো তাকে, ইনফরমেশনগুলো তাকে জানাইতে হয় কাউন্সিলিংয়ের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে। এরপরে দেখো বিকাশ মনোবিজ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, 7 নম্বর কি লেখা আছে? বিকাশ মনোবিজ্ঞান। আচ্ছা, বিকাশ মনোবিজ্ঞান শিশুর মানসিক বিকাশের জন্য বিকাশ মনোবিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো যে শিশুর মানসিক বিকাশের জন্য বিকাশ মনোবিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। আমার হাতে বইটা তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, এই যে প্রথম থেকে বলি, তাহলে সাধারণ মনোবিজ্ঞান কি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণ মনোবিজ্ঞান, শিল্প মনোবিজ্ঞান, বিকাশ মনোবিজ্ঞান, এই কথাগুলো যে বলেছি, সাধারণ মনোবিজ্ঞান কি? যেমন সাধারণ মনোবিজ্ঞানের উদাহরণ আছে প্রেরণা আছে, শিক্ষণ আছে, স্মৃতি, বিস্মৃতি, আবেগ। এইগুলো কিন্তু আমার সাধারণ মনোবিজ্ঞানের উদাহরণ বিষয়। সাধারণ মনোবিজ্ঞানের উদাহরণ হচ্ছে পরীক্ষণ মনোবিজ্ঞান। সাধারণ মনোবিজ্ঞান হচ্ছে মনোবিজ্ঞানের প্রাথমিক বিষয়সমূহ মূলত সাধারণ মনোবিজ্ঞানের মূল হুজব। সাধারণ মনোবিজ্ঞানের অন্যান্য শাখা বা আলোচনা করে, তা সংক্ষেপে বর্ণনা করে। তাই সাধারণ মনোবিজ্ঞানকে সকল শাখার সম্মিলিত রূপ বা কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্র বলা যেতে পারে। যেমন কি আচরণ ও মানসিক কার্যবলী সংক্রান্ত মৌলিক ধারণা। তাহলে সাধারণ মনোবিজ্ঞানের উদাহরণ কি তুমি বলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? স্মৃতি, বিস্মৃতি, শিক্ষণ, আবেগ, প্রেরণা, এইগুলো আছে আমার সাধারণ মনোবিজ্ঞানের মূল বিষয়। এরপরে দেখো পরীক্ষণ মনোবিজ্ঞান। পরীক্ষণ মনোবিজ্ঞান কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? খেয়াল করো, পরীক্ষণ মনোবিজ্ঞান হলোই পরীক্ষণ সম্পর্কিত যে বিজ্ঞান আলোচনা করা হয় তাকে আমরা পরীক্ষণ মনোবিজ্ঞান বলি। যেমন পরীক্ষণ মনোবিজ্ঞানের একটি মৌলিক শাখা। পরীক্ষণ মনোবিজ্ঞানের কারণেই মনোবিজ্ঞানকে বিজ্ঞানের মর্যাদা উন্নতি করা সম্ভব হয়েছে। তাহলে পরীক্ষণ পদ্ধতিতে সুব্যবস্থিত ও সুপরিকল্পিত অবস্থায় সুনিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষণ পাত্রের উপর উদ্দীপকের প্রতিক্রিয়া সম্পর্কে গবেষণা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষণ মনোবিজ্ঞান তাহলে আমরা কি বলতে পারি যে 1879 সালে
উইলহেম উন্ড কর্তৃক জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে প্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার আবিষ্কার করা হয় এবং সেটা পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে গবেষণা কার্য পরিচালনা করা হয়। আচার আচরণ সম্পর্কে মানে গবেষণা করা হয়, তাকে পরীক্ষণ মনোবিজ্ঞান বলে থাকি। অর্থাৎ এক্সপেরিমেন্টাল সাইকোলজি, পরীক্ষণ সম্পর্কিত যে বিজ্ঞান আলোচনা করা হয় তাকে আমরা পরীক্ষণ মনোবিজ্ঞান বলে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো আছে চিকিৎসা মনোবিজ্ঞান। এই যে চিকিৎসা মনোবিজ্ঞান অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় ক্লিনিক্যাল সাইকোলজি। ক্লিনিক্যাল সাইকোলজি চিকিৎসা মনোবিজ্ঞান মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসা মনোবিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি করে? তাহলে মানসিক রোগের চিকিৎসা, রোগ নিরাময়ের জন্য মানসিক যে রোগগুলো আছে, পাগল বলে আমরা সমাজে, বা যারা মানসিকভাবে বিকারগ্রস্ত আছে তাদের রোগ নিরাময়ের জন্য, মানসিক রোগ নিরাময়ের জন্য চিকিৎসা মনোবিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাচীনকালে মানসিক রোগীকে স্বাভাবিক মানুষ থেকে আলাদাভাবে দেখা হতো। আগে কিন্তু যারা একটু পাগল, একটু বিকারগ্রস্ত মানসিকভাবে, তাদের কিন্তু আলাদাভাবে দেখা হতো। তবে প্রাচীনকালে, আধুনিক কালে কিন্তু তা হয় না। এর সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং সেগুলো সুচিকিৎসা দিলে অনেকটাই তারা ভালো হয়ে যায়। অতএব আমরা বলতে পারি অস্বাভাবিক আচরণের গতি প্রকৃতি বা তার ব্যাখ্যা, মানসিক রোগের লক্ষণ, কারণ ও তার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে চিকিৎসা মনোবিজ্ঞানের মূল বিষয়। তাহলে কি মূল বিষয়? অস্বাভাবিক আচরণের গতি প্রকৃতি ও তার ব্যাখ্যা, মানসিক রোগের লক্ষণ, কারণ ইত্যাদি পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি তার সাহায্যে যে বিজ্ঞান আলোচনা করা হয় তাকে আমরা মানসিক চিকিৎসা মনোবিজ্ঞান বলে থাকি। এরপর আছে কি কি? সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, আমার এই বোর্ডের দিকে তাকাও। সুপ্রিয় শিক্ষার্থী, বোর্ডের দিকে তাকাও। তাহলে এরপর আছে কি? শিক্ষা মনোবিজ্ঞান। এই যে চিকিৎসা মনোবিজ্ঞান, পরীক্ষণ মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞান কি? শিক্ষা সম্পর্কে যে বিজ্ঞান আলোচনা করা হয় তাকে শিক্ষা মনোবিজ্ঞান বলা হয়। অর্থাৎ বাতাসে উড়ে যায়। অর্থাৎ কি বলা হয়? যে মনোবিজ্ঞানের, শিক্ষা মনোবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা। যেমন মানুষের শিক্ষা সংক্রান্ত শিক্ষা মনোবিজ্ঞানের একটি 14টি শাখা আছে। তার ভিতরে একটি অন্যতম শাখা হচ্ছে কি? শিক্ষা মনোবিজ্ঞান। অর্থাৎ শিক্ষা সম্পর্কে মনোবিজ্ঞানের যে বিষয়ে আলোচনা করা হয়, যে পদ্ধতি অবলম্বন করা হয়, যে গতি প্রকৃতি নির্ণয় করা হয়, যে আচরণের পরিবর্তন ঘটানো হয়, তাকে আমরা শিক্ষা মনোবিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করতে পারি বা বলা যেতে পারে। অর্থাৎ শিক্ষার্থীর জীবনের সার্বিক ও সুষম বিকাশ সাধনে সহায়তা করে। কি করে? শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীর সার্বিক ও সুষম বিকাশ সাধনের জন্য শিক্ষা মনোবিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর শিক্ষার্থীর উপযোগী শিক্ষা কর্মসূচি প্রণয়ন করা। শিক্ষার্থী কোন পদ্ধতি অবলম্বন করলে সে সহজে সমস্যার সমাধান পেতে পারে, এই বিষয়ে সার্বিক ও শিক্ষা উপযোগী কর্মসূচি ব্যবহার করার নামে হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। এরপর কি? শিক্ষার অনুকূলে পরিবেশ সৃষ্টি করা। কোন পদ্ধতি অবলম্বন করলে, কোন বিষয় অবলম্বন করলে আমরা শিক্ষার্থীকে সহজে পাঠদান করতে পারি এবং সে পাঠদানের মধ্যে সহজে সে শিখতে পারে, এই বিষয়গুলো আমরা শিক্ষা মনোবিজ্ঞানের মাধ্যমে শিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এদিকে খেয়াল করতে হবে। এরপর আছে কি? শিল্প মনোবিজ্ঞান। আগেই বলেছি শিল্প কলকারখানা লোক নিয়োগের ক্ষেত্রে শিল্প মনোবিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ কি? ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশনাল সাইকোলজি, ইংরেজিতে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশনাল সাইকোলজি। মনোবিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ শাখা হলো শিল্প মনোবিজ্ঞান। শিল্প কলকারখানায় উৎপাদন বৃদ্ধির জন্য, সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, যে শিল্প কলকারখানায় উৎপাদন বৃদ্ধির জন্য, উৎপাদন বৃদ্ধির সহায়তার লক্ষ্যে শিল্প মনোবিজ্ঞানের বিপ্লব ঘটেছে। শিল্প কলকারখানা শ্রমিক নিয়োগ, কাজের প্রকৃতি অনুযায়ী কার কোন কাজে নিয়োগ দেওয়া যায়, তার পদোন্নতি, শিল্প কলকারখানার মূল্যায়ন, শিল্প কলকারখানার উৎপাদন বৃদ্ধি,
এই সবগুলো মূল বিষয় হচ্ছে শিল্প মনোবিজ্ঞান। সুতরাং শিল্প মনোবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই কর্মচারীর দক্ষতা ও মনোবল বৃদ্ধিতে এবং কর্মের সন্তুষ্ট বিধান শিল্প মনোবিজ্ঞানের লক্ষ্য। কর্মচারীর মনোবল বৃদ্ধি, এরপর আছে কর্মচারীর মনোবল বৃদ্ধি, কর্মদক্ষতা বৃদ্ধি, কর্মসন্তুষ্টি বিধান, এইগুলো হচ্ছে কি শিল্প মনোবিজ্ঞানের মূল বিষয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা শুনলে হবে না, বিষয়গুলো তোমরা একটু সিরিয়াসলি নাও, তাহলে অনেক সহজ হবে। পরবর্তীতে আসি 6 নম্বর কি কাউন্সিলিং মনোবিজ্ঞান। কাউন্সিলিং মনোবিজ্ঞান অর্থাৎ কাউন্সিলিং সাইকোলজি। কাউন্সিলিং শব্দটি এসেছে কাউন্সেল থেকে, যার আবিধানিক অর্থ হলো কি উপদেশ প্রদান বা পরামর্শ দান। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে বলেছি কাউন্সিলিং মনোবিজ্ঞান। কাউন্সিলিং মনোবিজ্ঞান শব্দটি এসেছে কোথায় থেকে? কাউন্সেল থেকে। কাউন্সেল থেকে অর্থাৎ কি যার আবিধানিক অর্থ হলো উপদেশ প্রদান বা পরামর্শ দান করা। কিন্তু মনোবিজ্ঞানের কাউন্সিলিংকে একটি সাহায্যকারী প্রক্রিয়া হিসেবে দেখা হয়। কাউন্সিলিং হলো এমন এক ধরনের পারস্পরিক ক্রিয়া যেখানে দুজনের মধ্যে সম্পর্ক প্রতিক্রিয়া প্রতিষ্ঠিত হয়, যেখানের মধ্যে দুজনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, যাদের একজন কাউন্সিলর অন্যজন ক্লায়েন্ট। এটিকে পেশাগতভাবে দেখা ও ক্লায়েন্টের আচরণ পরিবর্তনের জন্য উদ্যোগ নেওয়া হয়। অর্থাৎ কি তোমার সমস্যাকে সমাধানের জন্য আরও সহযোগিতা করায় উদ্দেশ্য নয়, তোমার সমস্যাকে সহযোগিতা করার জন্য আরও উদ্যোগ নেওয়া হয়, কাউন্সেলিং করা হয়, উপদেশ প্রদান করা হয়, নির্দেশ প্রদান করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো বিকাশ মনোবিজ্ঞান। বিকাশ ডেভেলপমেন্টাল সাইকোলজি। বিকাশ মনোবিজ্ঞানে ইংরেজিতে কি বলা হয়? যে ডেভেলপমেন্টাল সাইকোলজি। অর্থাৎ কি বিকাশ মনোবিজ্ঞানের সেই শাখা যেখানে অভ্যন্তরীণ পরিবর্তন ব্যক্তিতে সেই সকল পরিবর্তন পার্থক্য লক্ষ্য করা যায়। যে বিকাশ মনোবিজ্ঞান হচ্ছে এমন একটি মনোবিজ্ঞান যেখানে ব্যক্তিতে সেই সকল পরিবর্তনের পার্থক্য পর্যালোচনা করা হয় বিকাশ সাধনের জন্য। বিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি বলেছি? বিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া যা ব্যক্তিতে পরিবর্তন সাধিত হয়। গর্ভে থাকাকালীন সময় থেকে বিকাশ শুরু হয় এবং জন্ম মুহূর্ত থেকে মৃত্যু পর্যন্ত এই বিকাশ চলতে থাকে। দেখেছো, শিশু যখন গর্ভে থাকে সেখান থেকে তার বিকাশ শুরু হয় কি না? আর কখন যে শেষ হয়? মৃত্যুর পূর্ব পর্যন্ত তখন এটা চলতে থাকে, মৃত্যু হয়ে গেলে আবার শেষ হয়ে যায়। তাহলে শিশু যখন মাতৃগর্ভে অবস্থান করে সেখান থেকে তার বিকাশ শুরু হয় এবং মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত চলতে থাকে। তাকে আমরা বিকাশ মনোবিজ্ঞান বলে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো শিশু মনোবিজ্ঞান অর্থাৎ চাইল্ড সাইকোলজি। শিশু মনোবিজ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাইল্ড সাইকোলজিকে আমরা কি বলি? শিশু মনোবিজ্ঞানের এক স্বতন্ত্র শাখা। শিশু মনোবিজ্ঞানের এক স্বতন্ত্র শাখা। শিশু মনোবিজ্ঞান শিশুর বিকাশ ও বুদ্ধি সম্পর্কে আলোচনা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি বলতে পারি? শিশু মনোবিজ্ঞান শিশুর বিকাশ ও বুদ্ধি সম্পর্কে আলোচনা করে। সুতরাং শিশু মনোবিজ্ঞান মাতৃগর্ভে ভ্রূণের জন্ম মুহূর্ত থেকে শুরু করে যৌন পরিপক্কতা অর্জনের পূর্ব পর্যন্ত শিশু মনোবিজ্ঞান বিস্তৃত। অর্থাৎ গর্ভাবস্থা, আতুরকাল, শৈশবকাল, বাল্যকাল, বয়সন্ধিকাল শিশু মনোবিজ্ঞানের পাঠ্য বিষয়ের আওতাভুক্ত। এরপরে দেখো সমাজ মনোবিজ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সমাজ মনোবিজ্ঞান সম্পর্কে আমরা সমাজ মনোবিজ্ঞান মানুষ সামাজিক জীব, ঠিক কিনা? সমাজের বাইরে কেউ বসবাস করতে পারে না, সমাজবদ্ধভাবে মানুষ বসবাস করে। এই কারণে সমাজ মনোবিজ্ঞান মানুষের সামাজিক আচরণকে সমাজ মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু হিসেবে আখ্যায়িত করা যায়। শারীরবৃত্ত মনোবিজ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শারীরবৃত্ত মনোবিজ্ঞান কি? শারীরবৃত্ত মনোবিজ্ঞান হলো সাইকোলজি অর্থাৎ উদ্দীপকের প্রতি সাড়া দেওয়া জীবের বৈশিষ্ট্য। উদ্দীপকের প্রতি সাড়া দেওয়ার প্রতিক্রিয়া হলো আচরণ, আর আচরণের মূলে রয়েছে শারীরবৃত্তি।
শরীরের মধ্যে যে সকল চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এই 5টি ইন্দ্রিয় আমাদের শরীরের মধ্যে আছে। কি আছে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টি ইন্দ্রিয়কে আমরা কি বলি? পঞ্চেন্দ্রিয় বলি। পঞ্চেন্দ্রিয়, এটা শারীরিক মনোবিজ্ঞানের মূল বিষয়। এরপরে আছে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যেটা বলছিলাম যে নির্দেশনামূলক মনোবিজ্ঞান। নির্দেশনা জীবের দৈনন্দিন জীবনের মানুষের সমস্যার সম্মুখীন হয় সঠিকভাবে সমস্যাগুলি সমাধানের জন্য যে সকল নির্দেশনা প্রবর্তন করে তাকে সমাজবিজ্ঞান নির্দেশনামূলক মনোবিজ্ঞান বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমনিভাবে পরিবেশের মনোবিজ্ঞান, অসহায় মনোবিজ্ঞান, পরিসংখ্যান মনোবিজ্ঞান আমাদের বিস্তারিত বইতে লেখা আছে। তোমরা বিষয়টা একটু ভালোভাবে জেনে আসবে। তাহলে আজকে আমরা বিষয় জানলাম কি মনোবিজ্ঞানের শাখা আছে 14টি। এই 14টি শাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তোমরা এই 14টি শাখা সম্পর্কে বাড়িতে আরো একটু মনোযোগ দিয়ে শুনবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকের মতন অনলাইন ক্লাস থেকে আমি অবনীকুমার মণ্ডল বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। ধন্যবাদ সবাইকে।